আজকে আমি একটা ক্লাস প্র্যাকটিস করাবো। সেই ক্লাসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই মজার, কারণ বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে এইভাবে পড়ানোটা অত্যন্ত জরুরি। না হলে ওরা নিজেরা আয়ত্ত করতে পারে না কোথায় কী বাক্যটা কীভাবে ইউজ করবে এবং কেমনভাবে তারা বলবে, সেই সেন্সটা তারা বুঝতে পারে না। বুঝতে পেরেছেন? এই কারণে আমি এই ক্লাসটি করছি। তো বর্তমানে এই জিনিসটা আমি আপনাকে বোঝাচ্ছি যে কিভাবে বাচ্চারা শিখবে, তারা কখন করি, কখন করেছিলাম, কখন করব, এই সেন্সটা তারা কি করে আনবে। মেন বিষয় হচ্ছে এটা, সেন্সটাকে আনাটাই অত্যন্ত জরুরি। সেন্স যদি না বুঝতে পারে বাচ্চা, তাহলে কখনো সেই বাচ্চা ইংরেজি শিখতে পারবে না, বা ইংরেজি কোন টেন্সে আছে ওটাকে সেই আয়ত্তে আনতে পারবে না। তাই ইংরেজি শেখার ক্ষেত্রে আগে সেন্স ধরার, বাংলার সেন্স ধরাটাই হচ্ছে অত্যন্ত জরুরি। সে যদি বাংলার মিনস অর্থাৎ সেন্সটা ধরতে পারে, তবে কিন্তু সে সঠিক ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। তো তার একটি প্রয়াস আমি দেখাচ্ছি বাচ্চাদের বোঝানোর ক্ষেত্রে। আপনারা দেখুন, আমি একটা টেবিল করেছি। এই টেবিলের মধ্যে আমি কতগুলা সাবজেক্ট লিখেছি, একদিকে আরেকদিকে লিখেছি প্রেজেন্ট, আরেকদিকে লিখেছি পাস্ট, আরেকদিকে লিখেছি ফিউচার। তো এখানে প্রেজেন্ট মানে কি আমাদের জানতে হবে, পাস্ট মানে কি জানতে হবে, ফিউচার মানে কি জানতে হবে। প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। বর্তমান মানে কি না, বর্তমানকালে কোনো কাজ যদি ঘটে কিংবা চলে, বাচ্চাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করুন যে বর্তমানকালে কোনো কাজ চলছে, যেমন আমি পড়ছি, আমি খেলছি, আমি দেখছি, আমি নাচছি। বুঝতে পেরেছো? তাহলে এই যে ঘটনাগুলো চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট, সেটা হচ্ছে প্রেজেন্ট। এই কথাটাকে বোঝানোর চেষ্টা করুন বাচ্চাদেরকে যে বর্তমানকালে কোনো কাজ ঘটে কিংবা চলে, অর্থাৎ অভ্যাস চিরন্তন সত্য দুটোই কিন্তু থাকবে, তবেই কিন্তু সেটা প্রেজেন্ট হবে। এবার পাস্ট জিনিসটা কি ওদের মাথায় আনার একটি চেষ্টা করুন। পাস্ট বলতে কি? পাস্ট মানে হচ্ছে অতীত। অতীতকালে কোনো কাজ ঘটেছে কিন্তু তার ফল কিন্তু আর বর্তমানে নেই, এইরূপ সেন্স বোঝালে তখন সেটা হবে অতীত। তাহলে অতীত মানে সবসময় বাচ্চাদের এইটুকু মাথায় রাখবেন, বাংলা ক্রিয়াপদের শেষে ক্রিয়াপদটাকে আগে জানানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ তাকে শেখাতে হবে ক্রিয়াপদটা, বাংলা ক্রিয়াপদ। যেমন করি, কর, খায়, যায়, এগুলা হচ্ছে আলাদা সেন্স। আর এই যে অতীত, অতীত মানে তোমার ল সেন্সটা যেন আসে বাংলা বাক্যের শেষে। ওদেরকে এইভাবে বোঝাতে হবে যে বাংলা বাক্যের শেষে যদি ল সেন্স আছে, অর্থাৎ ল থাকে, তাহলে সেটাকে সবসময় পাস্টে রূপান্তরিত, অর্থাৎ পাস্টে কনভার্ট করতে হবে। এইটুকু তাদের বোঝাতে হবে। এই জিনিসগুলো যদি না বাচ্চা বুঝতে পারে, তাহলে কিন্তু সঠিকভাবে সে ইংরেজি শিখতেও পারবে না, ইংরেজি বলতেও পারবে না, ইংরেজি লিখতেও পারবে না। 3 নম্বর বলছি ফিউচার। ফিউচারটা কি না, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। মানে কোনো কাজ, কোনো একটা কাজ তুমি করছো, কিন্তু সেটা তুমি সম্পন্ন করবে ভবিষ্যৎকালে, অর্থাৎ ভবিষ্যতে সেই কাজটা তোমার শেষ হবে, সমাপ্তি হবে। এইরকম সেন্স এলে কিন্তু ভবিষ্যৎ হবে। তাহলে ভবিষ্যৎ ব্যাপারটা কি বললাম, যখন কোনো কাজ ভবিষ্যতে শেষ করবে, হ্যাঁ, এইরকম যদি সেন্স আছে তাহলে সেটা কিন্তু ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার হবে। তাহলে ফিউচারে একটা বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে যখনই ব থাকবে, যখনই ব থাকবে, সেটা কিন্তু সবসময় বাচ্চাদেরকে ধরাতে হবে এটা ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকাল, অর্থাৎ ফিউচার টেন্স। বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে ল আর ব, ল আর ব, ল আর ব, এই দুটো অবশ্যই থাকবে। অর্থাৎ পাস্টে হলে ল থাকবে, আর ফিউচারে থাকলে কি হবে, ফিউচারে থাকলে অবশ্যই ব থাকবে, ফিউচারে হলে অবশ্যই ব থাকবে, ফিউচারে হলে অবশ্যই কি থাকবে, ব থাকবে। তাহলে দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। যেমন এখানে লিখেছি সাবজেক্টগুলো আই, ইউ, ইউ, উই, দে, হি, সি, রাম ইত্যাদি উদাহরণগুলো দিয়েছি। এবার এখানে দিয়েছি আই। আই মানে কি? আই মানে হচ্ছে আমি। তাহলে আই ডু মানে কি? আমি করি। তাহলে এখানে বর্তমানকালে কাজটা হচ্ছে, কি হচ্ছে, বর্তমানকালে কাজটা হচ্ছে। আই ডু মানে কি? আমি করি। আই ডিড মানে কি? আমি করেছিলাম। আই ডিড মানে কি? আমি করেছিলাম। দেখো তো বাংলা বাক্যের শেষে ল, ম আছে কিনা। তাহলে ল এবং ম, ল এবং ম দুটোই যদি থাকে, তাহলে সেটা কি টেন্স হবে, পাস্টে হবে। বাংলা ক্রিয়াপদের শেষে যদি ল কিংবা ম থাকে, তোমরা সবসময় সেটাকে পাস্টে ইউজ করতে পারো। নেক্সট, বাংলা ক্রিয়াপদের শেষে যদি ব থাকে, তাহলে সেটাকে তোমরা অবশ্যই কি করবে, ফিউচারে আনতে পারো। ঠিক আছে? এবার দেখাচ্ছি কিভাবে আমরা প্রয়োগ করব। সেই প্রয়োগটাই হচ্ছে ম্যান। যেমন হচ্ছে আই ডু মানে কি? আমি করি। আই ডু মানে কি? আমি করি। আই ডিড মানে কি? ডিডটা কি করে এলো সেটা জানতে হবে। বাচ্চাদেরকে এটাকে বোঝাতে হবে যে ডিডটা কি করে এলো। আমি প্রথমেই
প্রথম ক্লাসগুলোয় শিখিয়েছি যে ডু, ডু হচ্ছে ভার্ব ওয়ান। ডু মানে কি? ডু মানে হচ্ছে করা। ডু হচ্ছে ভার্ব ওয়ান। ডু মানে কি? করা। ডু মানে কি? করা। ডিড, ডিড, ডিড মানে কি? ডিড মানে কি? ডিড মানে কি? ডু মানে করা, ডিড মানে করেছিল। ডিড মানে কি? করেছিল। ডু মানে করা, ডিড মানে করেছিল। তাহলে এখানে দেখেন ডু হচ্ছে V1 অর্থাৎ ভার্ব ওয়ান, আর ডিড হচ্ছে ভার্ব টু। কি বললাম? ডিড হচ্ছে ভার্ব টু। মন দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। ডু মানে করা, ডিড মানে করেছিল। এবার দেখেন আই ডু মানে কি? আমি করি। যখন আই ডিড করে দেব তখন কি হবে? আমি করেছিলাম। তখন কি হয়ে যাচ্ছে? আমি করেছিলাম। তাহলে সেন্সটা দেখেন, পাস্টে হলে বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে? ল থাকছে, আর কি থাকছে? ম থাকছে। আর ফিউচারে হলে কি থাকছে? বাংলা ক্রিয়াপদের শেষে ব থাকছে। তাহলে বাচ্চাদের অবশ্যই এইটুকু বোঝান, ল ম ব যদি কোনো ক্রিয়াপদের শেষে না থাকে তাহলে সেটাকে অবশ্যই প্রেজেন্টে প্রয়োগ করতে বলুন। তাহলে সেটাকে অবশ্যই কি করতে বলুন? প্রেজেন্টে প্রয়োগ করতে বলুন। এই সেন্সটা বাচ্চাকে অবশ্যই আপনি ধরান। এবার দেখেন আই ডু মানে কি? আমি করি। আই ডু মানে কি? আমি করি। আই ডিড মানে কি? আমি করেছিলাম। দেখেন তো এখানে ম আছে কিনা ক্রিয়াপদের শেষে? অবশ্যই ম আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। তাহলে দেখেন এখানে ম আছে, তাহলে অবশ্যই এটা কি? পাস্ট টেন্স। এবার দেখেন আই উইল ডু মানে কি? আমি করব। এখানে দেখেন তো ক্রিয়াপদের শেষে ব আছে কিনা? অবশ্যই ব আছে। তার জন্য আমরা কি করলাম? ভবিষ্যতে প্রয়োগ করলাম। এবার একটা কোশ্চেন হচ্ছে, স্যার এখানে উইল কেন বসালেন? আইল পরে তো শ্যাল বসে। আইর পরে শ্যাল বসে আপনি কেন উইল বসালেন? হ্যাঁ, এটাই সত্যি তো। আইর পরে কি বসে? শ্যাল বসে। উইল পরে শ্যাল বসে। আর সেকেন্ড পারসন ইউর পরে কি বসে? উইল বসে। আর রাম সাম যদু মধু ইত্যাদির ক্ষেত্রে আমরা কি বসাই? উইল বসাই। কিন্তু একটা জিনিস জানতে হবে, কোনো কিছু দৃঢ় প্রতিজ্ঞা অর্থাৎ দৃঢ় ইচ্ছা ইত্যাদি থাকলে কিন্তু ঠিক উল্টোটা ইউজ হয়। আইর পরে যে শ্যাল বসে না, সেটা উল্টে উইল বসে যাবে। যেমন আমি করবই, আমি যাবই ইত্যাদি সেন্স এলে কিন্তু উইল বসবে। সেই জন্য বর্তমান মডার্নে আমরা ইংরেজিতে উইলটাকে ইউজ করলে সব সাবজেক্টের পরে কোনো ভুল নেই। সেই জন্য উইলটাকে আমরা বসিয়েছি। বুঝতে পেরেছেন? তাহলে উইলটা ক্লিয়ার হলো। তাহলে দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় ইচ্ছা ইত্যাদি সেন্স এলে আমরা উইলটাকে ইউজ করবই। অর্থাৎ আমি করবই কাজটা, আমি কাজটা করবই, এরকম সেন্স যদি আসে তাহলে কি করতে হবে? উইলটাকে ব্যবহার করতে হবে। নচেত কিন্তু বর্তমান যুগে উইল ব্যবহার করলেও কোনো ভুল নেই, সঠিক। ওকে, এবার দেখেন তাহলে আই ডু মানে কি? আমি করি। আই ডিড মানে আমি করেছিলাম। আই উইল ডু মানে আমি করব। তাহলে আপনার বাচ্চাকে বলেন যে আমি যাই। আমি যাই, কি বললাম? আমি যাই। যাই বাংলা ক্রিয়াপদটার শেষে কি আছে বলুন তো? হস্যই আছে। বাংলা ক্রিয়াপদটার শেষে কি আছে বলুন তো? হস্যই আছে। এখানে দেখেন তো ল ম ব এই তিনটার মধ্যে কোনোটা আছে কিনা দেখেন তো, ভালো করে দেখেন তো। হস্যই আছে, কিন্তু ল ম ব কি আছে? না, নেই। ঠিক ধরেছেন আপনি। এখানে হস্যই আছে অর্থাৎ ল ম ব নেই। তাহলে কোনটায় প্রয়োগ হবে? বর্তমানে প্রয়োগ হবে। এইটুকু আপনার ছেলেকে বোঝান। এইটুকু যদি সে বুঝতে পারে নিশ্চয়ই সে বাক্য গঠন করতে পারবে। তাহলে দেখেন আমি যাই, হস্যই আছে, এখানে হস্যই আছে, ল ম ব নেই। তাহলে কোনটাই প্রয়োগ করবে? এই সূত্রটাই প্রয়োগ করবে, অর্থাৎ 1 নম্বরে, অর্থাৎ প্রেজেন্টে প্রয়োগ করবে। যদি আমি বলি হ্যাঁ আমি রান্না করেছিলাম, আমি রান্না করেছিলাম, আমি রান্না করেছিলাম, দেখেন তো আমি রান্না করেছিলাম, 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 রান্না করেছিলাম। এখানে দেখেন লাস্টে কে আছে? লাস্টে দেখেন তো ম আছে। লাস্টে কে আছে? দেখেন তো ম আছে। তাহলে ম আছে না, তার জন্য এটা কিসে প্রয়োগ হবে? পাস্টে প্রয়োগ হবে। কিসে প্রয়োগ হবে? পাস্টে প্রয়োগ হবে। পাস্টে যখনই আপনি প্রয়োগ করবেন সবসময় এইটুকু খেয়াল রাখবেন, পাস্টে প্রয়োগ করা মানে V2টা অবশ্যই বসাতে হবে। V2 যদি আপনি না বসান তাহলে কিন্তু সেটা সেই সেন্সে আসবে না, অর্থাৎ সেটা আনকমন, অর্থাৎ আনরাইট, অর্থাৎ সেটা ভুল হয়ে যাবে। এটুকু মাথায় রাখতে হবে। এবার দেখেন তাহলে আমি কি বললাম? আমি কি বললাম? বাংলা ক্রিয়াপদের শেষে যদি ল ম ব কোনোটাই না থাকে তাহলে সেটা প্রেজেন্টে দেবে। আর যদি বাংলা ক্রিয়াপদের শেষে ল কিংবা ম থাকে তাহলে অবশ্যই সেটা পাস্টে দেবে। আর যদি বাংলা ক্রিয়াপদের শেষে ব থাকে তাহলে সেটা অবশ্যই কি করবে? ফিউচারে দেবে। সেটা অবশ্যই কি করবে? ফিউচারে দেবে। এবার আমি বললাম আই গো মানে কি? আমি যাই। আই গো মানে আমি যাই। আই ওয়েন্ট মানে কি? আমি গিয়েছিলাম। ম আছে অবশ্যই, তার জন্য আমি কি করেছি? এটা পাস্টে দিয়েছি। তাহলে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, অর্থাৎ V2। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। এবার আই উইল গো মানে আমি যাবই। আই উইল গো মানে কি বললাম? আমি যাবই। এইভাবে প্রয়োগ করান। আই প্লে মানে কি? আমি খেলা করি। আই প্লেড মানে কি? আমি খেলা করেছিলাম, ম আছে।
আই প্লেড, আমি খেলা করেছিলাম। আই প্লে মানে কি, আই উইল প্লে মানে কি আমি খেলবো, বুঝতে পেরেছেন। আই রাইট মানে কি আমি লিখি। আই রোড মানে কি আমি লিখেছিলাম, ম আছে। আই উইল রাইট মানে কি আমি লিখবো। আই কুক মানে কি আমি রান্না করি। আই কুক মানে কি আমি রান্না করেছিলাম। আই উইল কুক মানে কি আমি রান্না করব। আই লার্ন মানে কি আমি শিখি। আই লার্ন মানে কি আমি শিখেছিলাম। আই উইল লার্ন মানে কি আমি শিখবো। আই রিড মানে কি আমি পড়ি। আই রেড মানে কি আমি পড়েছিলাম। আই উইল রেড মানে কি আমি পড়বো। আই ইট মানে কি আমি খাই। আই অ্যাট মানে কি আমি খেয়েছিলাম। আই উইল ইট মানে কি আমি খাবই। আই স্লিপ মানে কি আমি ঘুমাই। আই স্ল্যাপ্ট মানে কি আমি ঘুমিয়েছিলাম। আই উইল স্লিপ মানে কি আমি ঘুমাবো। আই কাম মানে কি আমি আসি। আই কেম মানে কি আমি এসেছিলাম। আই উইল কাম মানে কি আমি আসবো। আই ওয়ার্ক মানে কি আমি হাঁটি। আই ওয়ার্ক মানে কি আমি হেঁটেছিলাম। আই উইল ওয়ার্ক মানে আমি হাঁটবো। তাহলে এইভাবে যদি বাচ্চাকে প্র্যাকটিস করান তাহলে নিশ্চয়ই সে বুঝতে পারবে বাংলা ক্রিয়াপদটার সঙ্গে ইংরেজির যে ডিফারেন্স, অর্থাৎ কখন কিভাবে ইউজ হবে তার কিন্তু সঠিক নিয়মটা সে জানতে পারবে। এবার এখানে সাবজেক্ট চেঞ্জ করে আপনি বাচ্চাকে পড়ান। কিভাবে সাবজেক্ট চেঞ্জ করে পড়াবেন? যখন আমি আই ডু আমি করি, এখানে ইউটা বসিয়ে দেন আইর জায়গায়, আইর জায়গায় কিটা বসিয়ে দেন, ইউটা বসিয়ে দেন। তাহলে ইউ ডু, ইউ ডু মানে কি তুমি করো। ইউ ডিড মানে কি তুমি করেছিলে। ইউ উইল ডু মানে কি তুমি করবে। তাহলে দেখো সেন্সগুলোকে এইভাবে চেঞ্জ করে করে ওদেরকে পড়াতে হবে। এবার দেখো ইউ গো তুমি যাও। ইউ ওয়েন্ট মানে কি তুমি গিয়েছিলে। তুমি গিয়েছিলে, ল আসছে, তুমি গিয়েছিলে, পাস্টে করেছি, ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে। ইউ উইল গো তুমি যাবে। তাহলে এইভাবে যদি আমরা বাচ্চাকে শিখাই তাহলে নিশ্চয়ই ওরা ইংরেজি শিখতে পারবে। পার্সেন্ট যদি চেঞ্জ না করে আমরা শিখাই, আমাদের একটা মেন সমস্যা কি জানেন, আমরা বাচ্চাকে পার্সেন্ট চেঞ্জ করে কেউ শেখায় না, কেউ শেখায় না। তার জন্য বাচ্চারা ধরতে পারে না ইংরেজি সেন্টেন্সটা কোন সেন্টেন্স, অর্থাৎ কোন টেন্সে আছে সেটাকে তারা আয়ত্তে আনতে পারে না, আর তার জন্য তারা ইংরেজিতে দুর্বল। এই দুর্বলটা কাটানোর জন্য আমি এই ভিডিওটা করলাম। আপনারা ভালো করে দেখুন যে কিভাবে বাচ্চারা বাংলা ক্রিয়াপদের সঙ্গে ইংরেজির একটা সামঞ্জস্য ভাব রেখে ট্রান্সলেট করতে পারে, অর্থাৎ ওটাকে রূপান্তর করতে পারে কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার। ওইটা যদি তারা জানতে সঠিকভাবে না পারে তাহলে কখনো সে সঠিকভাবে ইংরেজি তৈরি করতে পারবে না। তাহলে আমি আরেকবার প্র্যাকটিস করাচ্ছি, আপনারা দেখে নেন কীভাবে আপনারা প্র্যাকটিস করাবেন। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই উইল গো আমি যাব, আই প্লে আমি খেলা করি, আই প্লেড আমি খেলা করেছিলাম, আই উইল প্লে আমি খেলবো, আই রাইট আমি লিখেছিলাম, আই রাইট আমি লিখি, আই রোট আমি লিখেছিলাম, আই উইল রাইট আমি লিখবো। এইভাবে আপনি প্র্যাকটিস করান। এবার এটাকে যদি দে দিয়ে করেন, দে ডু তারা করে, দে ডিড তারা করেছিল, দে উইল ডু তারা করবে, এইভাবে করান। হি দিয়ে করান, হি গোজ সে যায়। এখানে গোজ কেন করলাম প্রশ্ন আছে আপনাদের, গোজ কেন করলাম? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন। আমরা প্রথম ক্লাসে শিখিয়েছি যে কোথায় এস কোথায় ইএস যোগ হয়, তার জন্য আমি আর বেশি ওটা বলতে যাচ্ছি না। হি গোজ হবে, অর্থাৎ কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে, এটা আপনাদের মাথায় সবসময় রাখতে হবে। হি, সি, রাম এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এস যোগ করব। এটা একবারে তোমাদের মনে রেখে বাচ্চাদেরকে কিন্তু পড়াতে হবে। তাহলে দেখেন হি গোজ সে যায়, হি ওয়েন্ট সে গিয়েছিল, হি উইল গো সে যাবে। বুঝতে পেরেছো? এটা যদি রামের ক্ষেত্রে প্রয়োগ করি ভার্ব চেঞ্জ করে, যেমন আমি লিখি রাম লার্ন, রাম শিখে, রাম লার্ন রাম শিখে। আমি যদি বলি রাম ইংরেজি শিখেছিল, রাম লার্ন ইংলিশ, রাম ইংরেজি শিখেছিল। আমি যদি বলি রাম ইংরেজি শিখবে, রাম উইল লার্ন ইংলিশ, রাম ইংরেজি শিখবে। এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো। যেমন এখানে বলেছে দে, দে কাম, দে কাম মানে কি, দে কাম মানে তারা আসে, দে কাম মানে তারা আসে। আমি যদি বলি তারা এসেছিল, তুমি বাচ্চাকে এইভাবে পড়ান, তারা এসেছিল কি হবে, তাহলে কেম হয়ে যাবে, এসেছিল ল আছে তাহলে অতীত সেন্সে আছে, তাহলে কি হবে দে কেম। আমি যদি বলি তারা আসবে, দে উইল কাম। এইভাবে আমরা বাক্য প্রয়োগ করতে পারবো, বাক্য তৈরি করতে পারবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাপস ইংলিশ কেয়ার, এখানে লিখে দিচ্ছি তাপস ইংলিশ কেয়ার, এটা ইউটিউব অথবা ফেসবুকে সার্চ করে সাবস্ক্রাইব করে দেবেন।
যদি ভালো লাগে, আর যদি না ভালো লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই আর জানানোরও দরকার নেই। ওকে, থ্যাংক ইউ।